আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লিতে বসে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল প্রেস মিটের পর শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী মিডিয়াতে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিছুদিন আগেও এই ঘোষণাটি ছিল শেখ হাসিনা বিরোধী পক্ষের কাছে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তবে এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার বড় বিষয় দুটি। এক, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, মানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দেশ দুটির মধ্যে আসলে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা। আর দুই, ঘোষণা অনুযায়ী দেশে ফেরার পর বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াতে পারে। শেখ হাসিনা দিল্লিতে প্রেস মিটে অংশ নেয়া এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয়েছিল। আর ভারত সরকার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, বেসরকারি এই অনুষ্ঠানে শেখ হাসিনা যা বলেছেন তাতে তা সমর্থন করে না দেশটির সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, সমঝোতা ছাড়া শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন এবং তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। এই আলোচনার মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত জোর করে শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠাবে না। দেশটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে ফেরত পাঠাতে চায়। সেজন্য শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করা হয়েছে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্টে। ঢাকা কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, শুধু নিরাপত্তার বিষয়টি নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে পশ্চিমা কমপক্ষে 5টি দেশের প্রতিনিধি সংশ্লিষ্ট একাধিক পক্ষের সাথে আলোচনা করেছে। তবে সম্প্রতি প্রথমে সাকিব আল হাসান এবং পরে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আবারও আলোচনা হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে তার নিজ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন, সেই কথা প্রথম জানিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে গত 10 জুলাই। এরপর এএফপি সহ আরো কিছু বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি একই কথা বলেছিলেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষ থেকে দাবি করা হতো, এটি তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা নিজ দলে নেতা কর্মীকে চাঙ্গা করতে তিনি এমন ঘোষণা দিয়েছেন। শুরুতে তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া কিভাবে ফিরবেন এইসব প্রশ্ন অনেকে তুলেছেন। তবে 5 আগস্ট দিল্লিতে প্রথমবারের মতো প্রেস মিটে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে অডিও বক্তব্য দেন এবং সেখানে সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে। বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞার কারণে এই প্রেস মিট অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য দেশের গণমাধ্যম প্রচার করতে পারেনি। এমনকি তিনি ইংরেজিতে বক্তব্য দেওয়া সত্ত্বেও এই লাইভ অনুষ্ঠান ব্যাপক ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় বড় কভারেজ পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তার এই বক্তব্য দেয়াকে ঘিরে কড়া প্রতিবাদ জানাতে বিষয়টি আন্তর্জাতিক মহলে ভারত বাংলাদেশের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেছে। দিল্লির এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার কাছে সাংবাদিকরা একাধিকবার জানতে চেয়েছিলেন তিনি ঠিক কোন তারিখে বাংলাদেশে ফিরবেন এবং এই ফেরার ব্যাপারে তার পরিকল্পনাটা কি। তিনি কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ না জানিয়ে বলেছেন, সময় হলে তিনি গণমাধ্যমকে জানাবেন। দিল্লির দুটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দেওয়ার আগে বিষয়টি ভারত সরকারের শীর্ষ মহলে জানিয়ে দিয়েছিলেন। রয়টার্সের প্রতিনিধিকে তিনি প্রথমে 25টি প্রশ্নের লিখিত উত্তর ইমেইলে দিয়েছিলেন। তার মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তরের ক্লারিফিকেশন জানতে রয়টার্সের প্রতিনিধির সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছিল। সবশেষ গত 2 বছরের মধ্যে প্রথমবারের মতো পাবলিক কোন ফোরামে সরাসরি ভার্চুয়ালি কথা বলার মধ্য দিয়ে তিনি ডিসেম্বরে ফেরার ঘোষণাটি নিশ্চিত করেছেন। এই সংবাদ সম্মেলনটির পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিশ্লেষণ চলছে, মূলত শেখ হাসিনা কেন দেশে ফিরছেন আর তিনি দেশে ফিরলে বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াতে পারে তা নিয়ে।
সাথে আলোচনা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এমনিতেই টানাপোড়েনের মধ্যে থাকা প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। 6 আগস্ট বৃহস্পতিবার জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কে এশিয়াতে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ছিল হাসিনাস প্লেস টু রিটার্ন টেস্ট বাংলাদেশ ইন্ডিয়া টাইজ অ্যান্ড পলিটিক্যাল রিসেট, যার অর্থ হলো শেখ হাসিনার ফিরে আসার অঙ্গীকার, বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষা। এই প্রতিবেদনে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, শেখ হাসিনা আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাই তিনি আদালতে নিজের অবস্থান তুলে ধরে নিজের নাম কলঙ্ক মুক্ত করতে চাইছেন। মজার ব্যাপার হলো, এই মাইকেল কুগেলম্যান গত 30 জুন দাবি করেছিলেন শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সেটি তিনি ভাবতেও পারেন না। 1 মাস পর তিনি এখন সেই অবস্থান থেকে সরে এসে চিন্তা করছেন শেখ হাসিনা ফিরলে বাংলাদেশ ও আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে। শেখ হাসিনার দিল্লি প্রেস মিটের আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ ছিল শেখ হাসিনা আসলেই ফিরতে পারবেন কিনা এবং ফিরলে কোন প্রক্রিয়ায় ফিরবেন। আর দিল্লি প্রেস মিটের পর আলোচনা হচ্ছে তিনি ফিরলে আসলে কি হবে, আর তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ খুব সীমিত থাকবে, তবে তার উপস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কুগেলম্যান নিক্কি এশিয়াকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রায় নিশ্চিতভাবেই বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন সমর্থক ও বিরোধী উভয় পক্ষকেই সক্রিয় করে তুলতে পারে। এতে সহিংস সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে এবং তার বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সরকারের উপরও চাপ তৈরি হতে পারে। কুগেলম্যানের মতে তার শুধু দেশে ফিরে আসাটাই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট হবে। শেখ হাসিনার সাক্ষাৎকার গত জুলাইতে রয়টার্সে প্রকাশের পর বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের পক্ষ থেকে বলা হচ্ছিল তাকে ফিরতে হলে ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে তার অধীনে ফিরতে হবে। দিল্লি প্রেস মিটের পর সে ধারার বক্তব্য পরিবর্তন এসেছে। সবশেষ 7 আগস্ট শুক্রবার বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন তার আশা ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই তার ফেরার সাথে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা কিংবা আলোচনার বিষয়টি অনেকখানি জড়িত। শেখ হাসিনার দিল্লির প্রেস মিটের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ করছে। সবশেষ 7 আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারত কখনোই শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিবে না, এটা তাদের জন্য বাস্তবসম্মত কোনো বিকল্প নাই। তবে তিনি যদি নিজ ইচ্ছায় দেশে ফেরেন তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান উত্তেজনা কিছুটা কমতে পারে। দিল্লি সূত্রগুলো বলছে শেখ হাসিনা দেশে ফেরার পর তার নিরাপত্তার ইস্যুটি ভারত সরকারের কাছে সবচেয়ে বড় কনসার্ন। যদিও অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন, কিন্তু সেখানেও একটি টুইস্ট আছে। ফাঁসির দণ্ড মাথায় নিয়েও যে বাংলাদেশে ফেরা যায় এবং একদিনের জন্য গ্রেপ্তার না হয়ে পার পাওয়া যায় সেই নজির তৈরি করে গেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ 13 বছর পর পলাতক থাকার পর বাংলাদেশে ফেরার আগেই অন্তর্বর্তী সরকার তার দণ্ড স্থগিত করেছিল। সূত্রগুলো বলছে আইনি প্রক্রিয়ার চেয়ে ভারত সরকারের কাছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দক্ষিণ এশিয়াতে প্রভাবশালী বিদেশি শক্তি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠীদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই সূত্র ধরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কূটনীতিকদের আলোচনায় স্থান পায়।
সূত্রগুলো বলছে 5টি বিদেশি দেশ ও 2টি সংস্থার প্রতিনিধি বিষয়টি নিয়ে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করেছে। সবশেষ শেখ হাসিনার সাথে প্রেস মিটে থাকার কারণে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসায় আগুন দেয় এবং হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়াতে ফলাও করে প্রচারিত হয়েছে। সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে আইনি লড়াই শুরু করতে চান, আর তা না হলে শেখ হাসিনার সাথেই ফিরবেন। স্টার ক্রিকেটার হিসেবে সাকিবের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হচ্ছে। বিদেশিদের কাছে বার্তা যাচ্ছে, সাকিব আল হাসানের মতো স্টার ক্রিকেটারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। বিদেশি শক্তিশালী দেশ ও দাতা গোষ্ঠীরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে তাদের ইনভেস্টমেন্ট ও প্রজেক্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই চিন্তা দূর করতে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভারত ও বাংলাদেশের সাথে বিদেশিরা আলোচনা করছেন। একটি সূত্র বলছে, আন্তর্জাতিক একটি সংস্থার পক্ষ থেকে রিকনসিলিয়েশনের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দেয়া হতে পারে। এটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে গেলে সেখানে কয়েকটি সংস্থা আলোচনা করতে পারে। আন্তর্জাতিক পক্ষগুলো মনে করে শেখ হাসিনার ফেরার ইস্যুটির সাথে ভারত ও বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি নির্ভর করছে, আর প্রতিবেশী দেশ দুটির সাথে সুসম্পর্ক না থাকলে সেটি আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সে কারণে এ বিষয়ে মধ্যস্থতা ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যেই হতে হবে। সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 10 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন। এরপর ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন কিনা সে জট খুলতে পারে, আর সেটি খুললে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহ শেখ হাসিনার দেশে ফেরার মতো অনেক কিছুর জট খুলতে শুরু করবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে দীর্ঘদিন ধরে যে পররাষ্ট্র নীতি এটি এলোমেলো অবস্থায় চলছে। ঠিক ধরুন বিগত বিএনপি সরকারের আমলে 2001 থেকে 2006 পর্যন্ত, ওই সময়টি পর্যন্ত অর্থাৎ 91 থেকে আরো আগে বঙ্গবন্ধু জমানা থেকে একেবারে 2006 পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ট্র্যাক রেকর্ড ছিল। যারা এই ফরেন সার্ভিস ক্যাডারে অংশগ্রহণ করতেন ধরে নেওয়া হতো সিভিল সার্ভিসের সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে চৌকুশ কর্মকর্তারা তাদের প্রথম চয়েস হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিত। ফলে এখানে যারা নিয়োগ লাভ করতেন তারা দেখতে সুন্দর ছিলেন, ভালো বংশ থেকে এসেছেন, তারপর তাদের লেখাপড়ার মান মানে আদার দেন অন্য যে কোনো বিষয়ে তাদের লেখাপড়ার মান অন্য যে কোনো সার্ভিসের চাইতে শ্রেষ্ঠতর। আপনি যদি একজন ফারুক সুবহান সাহেবকে দেখেন, একজন ফারুক চৌধুরীকে দেখেন, রিয়াজ রহমানকে দেখেন, শমশের মুবিন চৌধুরীকে দেখেন, এরকম যারা ফরেন সার্ভিসে ছিলেন কিংবা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যারা আমাদের দেশে, ধরুন আব্দুল সামাদ আজাদ, ডক্টর কামাল হোসেন, মোর্শেদ খান, হুমায়ুন রশিদ চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ, মানে এই মানুষগুলোকে যদি আপনি একত্র করেন, তার সঙ্গে দীপুমণি, হাসান মাহমুদ, তারপর এখন হুমায়ুন কবির, শামা ওবায়েদ, আপনি দেখেন তো মিলে কিনা, যায় কিনা। এখন এখানে বর্তমান যিনি পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন খলিলুর রহমান, নিঃসন্দেহে উচ্চশিক্ষিত, মার্জিত, সিজেন্ট, চমৎকার ইংরেজি বলেন, চমৎকার বাংলা বলেন,
পরিমিত ড্রেস কোড, মানে তাকে আমি সব ব্যাপারে 100-তে 100 নম্বর দেব। কিন্তু এটি হলো তার আমলাতান্ত্রিক যে বৈশিষ্ট্য এবং ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। কিন্তু এর সঙ্গে তারেক রহমান সাহেবের যে সম্পর্ক, অ্যাডাপশন, কিংবা এর সঙ্গে ধরেন যদি পলিটিক্স ধরেন, বিএনপির পলিটিক্স, তারপরে বাংলাদেশের বর্তমান যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো এই অংশ যদি ধরেন, তাহলে মিস্টার খলিলুর রহমান সাহেবকে 0 দিতে হবে। অর্থাৎ যদি আপনি ধরেন শামসুজ্জামান দুদু, একা শান্তশিষ্ট একজন মানুষ, তাকে যদি পররাষ্ট্রমন্ত্রী করা হতো, তাহলে তিনি আব্দুস সামাদ আজাদের মতোই একটা ভূমিকা রাখতে পারতেন। তার এই পলিটিক্যাল যে সেক্টরগুলো, বিএনপির নীতি আদর্শ এবং বিএনপির যে চাওয়া পাওয়া, এটাকে তিনি 100-তে 100 পেতেন, যেখানে খলিলুর রহমান 0। আর খলিলুর রহমান সাহেবকে যদি প্রতিমন্ত্রী রাখা হতো, শামসুজ্জামান দুদুর সঙ্গে যদি তাকে দেওয়া হতো, তাহলে এখানে 16 কলা পূর্ণ হয়ে যেত। অতীতে যেটা বিএনপি সরকার করেছে, একজন পূর্ণমন্ত্রীকে দিয়েছে পলিটিক্যাল, আর প্রতিমন্ত্রীকে দিয়েছে ডিপ্লোম্যাট, ঝানু ডিপ্লোম্যাট, রিয়াজ রহমান সাহেবের মতো মানুষকে দিয়েছে সেখানে ডিপ্লোম্যাট হিসেবে। তো এইবার মানে তারেক রহমান সাহেব সেই কাজই করেছেন যে কাজ শেখ হাসিনা করেছেন। তিনি দীপাবলিকে প্রথম দফায় দিলেন, তার কাজই হলো শুধু ঘুরে বেড়ানো, সারা দুনিয়ায় ঘুরে বেড়ানো। এটা নিয়ে আমি অনেক সমালোচনা করেছি এবং দীপাবলির সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে। ওই সময়তে মানে আমি বলেছিলাম যে এটা খুব খারাপ একটা রেকর্ড হয়েছে। এরপর হাসান মাহমুদ সাহেবকে দিলেন, মানে হাসান মাহমুদকে দিলেন, আমার মানে কোনো অ্যাঙ্গেলই হাসান মাহমুদ সাহেবকে একজন দক্ষ পররাষ্ট্রমন্ত্রী মনে হয়নি। তারপরে মাহমুদ আলী সাহেবকে দিলেন, অত্যন্ত ভদ্রলোক, আমার কলিগ, এবং তিনি ফরেন সার্ভিস ক্যাডারে, কিন্তু ওই যে পলিটিক্যালের যে জায়গাটাতে আসলে হয় না। ফলে দেখুন, শেখ হাসিনা নিজের হাতে যখন যা ইচ্ছে তাই মনে হয়েছে সে এইখানে সাক্ষাৎকার দিবে, এখানে বাংলা বলবে, এখানে ইংরেজি বলবে, সব মিলিয়ে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুটো জায়গাটাতেই আওয়ামী লীগের নেগলিজেন্স, যেটা সেই নেগলিজেন্স ছিল অমার্জনীয়, এবং তার পরিণতি এখন তাকে ভোগ করতে হচ্ছে। ঠিক সেম কাজগুলো এখন বিএনপি করছে। বিএনপি দেখেন সালাউদ্দিন সাহেবকে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সালাউদ্দিন সাহেব আসলে ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার উপযুক্ত, প্রাইম মিনিস্টার হওয়ার উপযুক্ত, রাষ্ট্রপতি হওয়ার উপযুক্ত, তো অথবা তার পছন্দের, তাকে বাণিজ্য মন্ত্রী, মানে সে যে কি পছন্দ করে এটা বোঝা। সে তার জ্ঞান গরিমা, লেখাপড়া, পার্লামেন্টকে নিয়ে তাকে যদি সংসদ বিষয়ক মন্ত্রী করা হতো, ইভেন আইনমন্ত্রী করা হতো, তিনি ভালো করতে পারতেন। কিন্তু যে ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ইটস এ সেক্সি মিনিস্ট্রি, অনেকের আগ্রহ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সেই এই ভদ্রলোক, মানে উনি সাহারা খাতুন তবু তার মন্ত্রণালয়ের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। সারা রাত বসে, রাত্রি 1টা-1:30 পর্যন্ত তিনি বসে থাকতেন। এবার আসাদুজ্জামান খান কামাল, তিনি সর্বশক্তি নিয়োগ করতেন। সারাক্ষণ পুলিশের তার একটা সিন্ডিকেট ছিল, রাত্রি 2টা, 3টা, 4টা পর্যন্ত বাসায় তিনি এই পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে বসতেন, আড্ডা মারতেন। এটা ফেলোশিপ, এবং পুলিশের তার যারা সিন্ডিকেটের লোকজন আসাদুজ্জামান খান কামালকে মনে করতেন জাস্ট লাইক ফাদার, জাস্ট লাইক ফ্রেন্ড, জাস্ট লাইক বড় ভাই, এরকম। ফলে নরম সরম মানুষটি হলো, ও সে ভালো কিছু করতে পারেনি, কিন্তু তার আগ্রহটা ছিল প্রবল। আবার আগের জামানাতে ধরেন আলতাফ হোসেন চৌধুরী, তার লেভেলটা আলাদা, হি ইজ এক্সট্রাঅর্ডিনারি। বিমান বাহিনীতে এরকম খুব অল্প লোক আছে আলতাফ হোসেন চৌধুরীর মতো এরকম ক্যারেক্টারিস্টিক্স বা হাই প্রোফাইল ক্যারিয়ার আছে। তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তার সাথে প্রতিমন্ত্রী হলেন লুৎফুজ্জামান বাবর। তারপরে তাকে সরিয়ে দিয়ে হাও ভবনের লোক হিসেবে, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ লোক হিসেবে লুৎফুজ্জামান বাবরকে দায়িত্ব দেওয়া হলো। হি ইজ এ মাস্টারপিস।
ইংরেজি বাংলা মিলিয়ে আমরা যতই ঠাট্টা করি না কেন, টিল নাও পুলিশের মধ্যে স্বাধীনতার পরে এখন পর্যন্ত উনার চেয়ে জনপ্রিয় কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আসেননি। অনেক পুলিশ কর্মকর্তা টিল নাও এখন পর্যন্ত তার নামে কুরবানি করেন, তার জন্য জীবন দিতে প্রস্তুত। এবং ভালো বলেন মন্দ বলেন যা কিছু বলেন, তিনি এটাকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে ইবাদত হিসেবে নিয়েছেন। এর বাইরে তার দুর্নীতির অভিযোগ আছে, আরো অনেক অভিযোগ আছে, কিন্তু মূল ব্যাপার হলো যে তিনি তার এইটাকে ইবাদত হিসেবে নিয়ে আসছিলেন। কিন্তু সালাউদ্দিন সাহেব এটাকে ইবাদত হিসেবে নিচ্ছেন না। ফলে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা যা অবস্থা, রামদায়ের রাজত্ব, পিস্তলের রাজত্ব, চাঁদাবাজির রাজত্ব, মাস্তানের রাজত্ব, প্রধানমন্ত্রী সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন একটু গার্ড ছাড়া, একা একা গাড়িটা নিয়ে তিনি একটু মোহাম্মদপুরে জানতো কোনো রকম প্রোটোকল ছাড়া। তাহলে বাদশাহ হারুনের রশিদ কাকে বলে, কত প্রকার কি কি, উনি এটা হাড়ে হাড়ে টের পেয়ে আসবেন। মোহাম্মদপুর থেকে রাত্রি 3টার সময়, 2টার সময়, 12টার পরে একটু ঘুরতে গেলেই বুঝতে পারবেন যে আইন শৃঙ্খলাটা কোন অবস্থায় আছে। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে এখন রীতিমতো যাকে বলা হয় এটিকে সরকারের পক্ষ থেকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। যেমন ধরেন শামা উবায়েত আমাদের বোন, আমেরিকাতে পড়াশোনা করেছে, ভালো ফ্যামিলির, বাবাও আছেন, আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু মানে একটা দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা মন্ত্রণালয়টা চালাবেন, কাউন্টারলি অন্য দেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তিনি অ্যাক্টিভলি সেই কাজগুলো করবেন, মানে এই জিনিসগুলো হয় না। মানে আমি কাউকে ভালোবাসি, আমি কাউকে স্নেহ করি, আদর করি, ইট ডাজ নট মিন যে এটা হয় না। এই পদে একসময় প্রতিমন্ত্রী রূপে রিয়াজ রহমান সাহেবের মতো মানুষজন ছিল, সেখানে শামা উবায়েত হয় না। এবার বিদেশ থেকে হুমায়ুন কবির সাহেবকে নেওয়া হয়েছে। আমি ভদ্রলোক সম্পর্কে কিছুই বলবো না, জানি না, কিন্তু হয় না, এগুলো হয় না বাংলাদেশের সঙ্গে, মানে কথাবার্তা কোনো কিছুর দিক থেকে এটা কিছুই হয় না। ফলে শেখ হাসিনার জামানাতে যে সুদীর্ঘ সময় এই পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, অর্থাৎ বিভিন্ন সেই অফিসগুলোতে এনএসআই এর যারা মিশনগুলোতে এনএসআই এর যারা কর্মকর্তা, যেগুলো স্বরাষ্ট্রমন্ত্রী চালাতো, ডিজিএফআই এর যে কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ডেপুটেশনে ছিলেন সেটা প্রধানমন্ত্রী চালাতেন, পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা ছিল, কৃষি মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, তারপরে ম্যান পাওয়ার মিনিস্ট্রির লোকজন বিভিন্ন মন্ত্রণালয় ছিল, এবং রাষ্ট্রদূত একটা বিরাট অংশ পলিটিক্যালের বাইরে আর্মির একটা বিরাট অংশ সেখানে কাজ করতো। ফলে কি হলো, সিভিল সার্ভিসের মধ্যে এই যে ঐতিহ্যবাহী ফরেন সার্ভিসটি, এটিকে মনে হলো যে মানে যে কোনো মানুষ রাষ্ট্রদূত হতে পারে, এনিওয়ান ক্যান। আপনারা দেখেন এখন এই সরকারের সময় মানে বিভিন্ন জায়গাতে যারা প্রেস মিনিস্টার হিসেবে আছে, বিভিন্ন জায়গাতে যারা রাষ্ট্রদূত আছে, বা যাদেরকে পলিটিক্যাল বিচারে রাষ্ট্রদূত করা হয়েছে, এদেরকে দেখলে মানে অন্য যারা রাষ্ট্রদূত আছে এক টেবিলে বসে যে খাবে, এই রুচিটা তাদের নাই। আমি জাস্ট একটা ফরেনের একটা মানে বাস্তব অভিজ্ঞতা বলি। যখন সংসদ সদস্য ছিলাম, একবার সেই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সেমিনারে আমি গেলাম ম্যানিলাতে। আমি ওখানে গিয়েছি মূলত একটা এনজিওর প্রতিনিধি হিসেবে। এনজিও আমাকে দাওয়াত করেছে, তারাই সবকিছু নিয়েছে, কিন্তু আমি আই ওয়াজ নট রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট। তো ওটা খুব হাই প্রোফাইলের মিটিং ছিল, যেখানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার কথা, এবং পৃথিবীর সব দেশের স্বাস্থ্যমন্ত্রীরা সেখানে এসেছেন। তা আমি সংসদ সদস্য গেছি, হোয়াইট রিবন নামক একটি এনজিও, সেই এনজিওর পক্ষ থেকে সেখানে গেছি, আর সরকারের পক্ষ থেকে একজন সচিব সেখানে গেছেন, এডিশনাল সচিব। তো যখন ওই উদ্যোক্তারা ওখানে বাংলাদেশ নিয়ে সাবমিশনে খুব গুরুত্বপূর্ণ কতগুলো আইন পাশ হলো আর কয়েকটা রেজুলেশন গ্রহণ করা হলো।
তো এগুলোর জন্য প্রথমে একটা সেশন থাকে, তারপর একটা প্ল্যানারি সেশন হয়, এবং অঞ্চল ভিত্তিকে যেমন যখন সাউথ ইস্ট এশিয়ার প্ল্যানারি সেশন হলো, তখন এখানে আমাদের সমস্যাগুলো নিয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হলো। আবার যখন মানে একেবারে বড় কনফারেন্স হলো, সেখানে সেই গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশ কিভাবে অংশগ্রহণ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হলো। আমার পাশে ভারতের একজন এডিশনাল সেক্রেটারি বসেছিল, একজন ভদ্র মহিলা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তো যখন আমাদের বাংলাদেশের যে লোকরে বক্তব্য দিতে দেওয়া হলো, তিনি সচিব, তিনি বক্তব্য দিতে গেছেন, বিশ্বাস করেন মানে ওখানে ডায়াসে উঠে সে ভয় পেয়ে গেছেন। সম্ভবত তার লিখে নিয়ে গেছিলেন কি বলবেন, কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি যে তিনি ওটা দেখে পড়বেন ওইরকম তার প্র্যাকটিস ছিল না। ইংরেজি একটা সচিব এত জঘন্য ইংরেজি বলে, মানে ভিতরে পিছনে একটা লোক মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছে, কথা বলার পরে পিছনে ধরেন 4-5টা তেলাপোকা তার লুঙ্গির ভিতরে ঢুকে গেছে, প্যান্টের ভিতরে ঢুকে গেছে, জাঙ্গের ভিতরে ঢুকে গেছে। তখন একটা লোকের মধ্যে যে ধরনের অস্বস্তি এবং তার মুখের যে ভঙ্গি, ওই সচিবের সে অবস্থা হলো। সমস্ত সেশনের যারা লোক আছে মুস্কি মুস্কি হাসছে। পাশে ভারতের যে ভদ্রমহিলা, সে আমাকে বলল, মিস্টার রনি, ইউর এক্সিলেন্সি, এ কি আপনার দেশ থেকে কাকে পাঠানো হয়েছে, হোয়ার ইজ ইউর মিনিস্টার? তখন ডব্লিউএইচওর যিনি এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন, ওখানে আইপিওর লোক ছিলেন, ডব্লিউএইচওর লোক ছিলেন, জাতিসংঘের লোক, অন্যান্য বিভাগের জেনারেল অ্যাসেম্বলির লোক ছিলেন, তারপরে ফিলিপিন্সের প্রেসিডেন্ট আসছেন। এইরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যাই নেই। এর মধ্যে যখন ওই হোয়াইট রিভারের পক্ষ থেকে আমি বক্তব্য দিলাম, বক্তব্য দেওয়ার পরে যিনি চেয়ার করতেছিলেন, তখন তিনি আমার কাছে এলেন, মিস্টার রনি, আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট, তো মেম্বার অফ পার্লামেন্ট জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার, লাইক এ মিনিস্টার। তো আপনি আপনার দেশে রিপ্রেজেন্ট করেন অ্যাজ এ মিনিস্টার হিসেবে। আপনার এই যে পাঠাইছে যাকে, একে দিয়ে করলে আপনার দেশের জন্য অনেক ক্ষতি হবে। দেন ওই ঘটনার পরে প্রায় মানে সবগুলো ওই ভদ্রলোক, মানে আমি তাকে ডাকলাম, বললাম যে আপনি আর কোনো কথাবার্তা বলবেন না, ওখানটা বলছে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য, আই উইল ডু ইট। আমি পুরো সেশনটা চালিয়ে নিলাম। এইভাবে ধরেন আমাদের দেশ থেকে অনেক লোককে পাঠানো হয় বিভিন্ন আন্তর্জাতিক সভা সমিতি, সেমিনারে। তাদের অবস্থা যে কি হয়, 5টা বছর দায়িত্ব পালন করেছি, নিজের চোখে দেখে আসছি। আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে এত সোজা জিনিস নয়। তো ফলে এই যে আমাদের যারা লোকজন গেছে, এদের খলিল সাহেব ঠিক আছে, কিন্তু বাকি তো ঠিক মতো টাই পড়তে পারে না, ঠিক মতো ইংরেজি বলতে পারেন না, ঠিক মতো ম্যাচিং করে প্যান্টের সাথে কোন শার্টটা পরবেন, শার্টের সাথে টাই পরবেন, ম্যাচিং করে জুতা কিভাবে পরবেন, একটা চেয়ারে কিভাবে বসবেন। কখন দেখা যাচ্ছে পা দুটো এমনভাবে ফাঁক করে বসে, মনে হয় যেন 132 ডিগ্রি অ্যাঙ্গেলে পা ফাঁক হয়ে আছে, মোচা দুটো সামনে বের হয়ে আসতে চাচ্ছে। আবার কখনো স্টাইল করে পায়ের উপর পা তুলে এমনভাবে বসছে যে প্যান্ট উঠে গেছে 1 হাত, মোজাগুলো, পশমগুলো সব দেখা যাচ্ছে। জুতা এমন একটা জুতার সামনের অংশ দেখে মনে হয় যেন একটা গদা টাইপের জুতা, বা লম্বা, এমন লম্বা 1 হাত লম্বা, মনে হয় যেন সেই আরব রজনীর জুতা পরে আসে। এই জিনিসগুলো আসলে আমাদের রাষ্ট্রকে অনেক ছোট করে ফেলে। তো সেই দিক থেকে কি হচ্ছে, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন যা কিছু হচ্ছে, আগেই এলোমেলো ছিল। শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, এক হাতে চীন, এক হাতে ভারত, এক হাতে আমেরিকা রাখতে গিয়ে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুন্দর করতে পারেনি। একটা রাষ্ট্র থেকে দ্বিপাক্ষিক যে বিজনেস বেনিফিট, সেটা অর্জন করতে পারেনি। একটা রাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক বন্ধুত্ব, ট্রাস্ট অর দি ফ্রেন্ডশিপ করতে পারেননি। ঠিক সেটারই ধারাবাহিকতা এখন চলছে আরো খারাপ ভাবে। মানে এটাকে সরকার মনে করছে আসলে পররাষ্ট্র মানে দরকারই নেই। অথচ আমাদের এই দেশটা মানে যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে 1 নম্বর মিনিস্ট্রি হলো ফরেন মিনিস্ট্রি। 1 নম্বর, এটা অন্য কোনো মিনিস্ট্রি নয়।
লাভ যেটা বাণিজ্য মন্ত্রণালয় বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, সবার ঊর্ধ্বে ফরেন মিনিস্ট্রি। আর আমাদের 18 কোটি মানুষকে যদি শান্ত রাখতে চান, সবচেয়ে সুন্দর মিনিস্ট্রি আপনাকে করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সরকার এদিকে কোনো কেয়ার করছে না, ফলে যা হবার তাই হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।